ওকে, সো তাহলে আমাদের আজকে যে ফাইনালের ফার্স্ট চ্যাপ্টার ইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ, ইনভেন্টরি বলতে আমরা কি বুঝি বলেন তো? ইনভেন্টরি বলতে আমরা কি মিন করি বলেন তো? মজুদ পণ্য। স্টক বেসিক্যালি আমরা বলবো মজুদ, ইয়েস এক্স্যাক্টলি, বাই স্টক অর স্টোর অফ গুডস। We have three different types of material in our warehouse, or like in our stock. One is called raw material, one is called work in process, and one is called finished goods. আমাকে বলেন তো, আউট অফ দিস থ্রি কোনটা কোনটা ওয়্যার হাউসে থাকে, কোনটা কোনটা ওয়্যার হাউসে থাকে না বলেন তো? এই তিনটার মধ্যে র মেটেরিয়ালস থাকে। স্যার র ম্যাটেরিয়াল ফিনিশ গুড, র মেটেরিয়াল Finished এবং goods. ফিনিশ গুডস ফিনিশ দুটো গুড থাকে ওয়্যার সামটাইমস হাউসে। ইয়েস, তাহলে আমাদের ওয়্যার হাউসে থাকে র মেটেরিয়ালও থাকে, ফিনিশ গুডসও থাকে ওয়্যার হাউসে। আর ওয়ার্ক ইন প্রসেসটা কোথায় থাকে বলেন তো? ওয়ার্ক ইন প্রসেসটা কোথায় থাকে? যেখানে উৎপাদন হয় ফ্যাক্টরি। অফিসে একটু খেয়াল করে দেখেন, পরিষ্কার লেখা আছে প্রসেস, ইন প্রসেস। তাইলে মেশিনে থাকবে, মেশিনে থাকবে স্যার ইয়েস এটা। এক্স্যাক্টলি, মেশিন বলেন, প্রসেস বলেন, এগুলোর মধ্যে থাকবে। সো ফার্স্ট when the material is coming from the raw material, you are sending from warehouse to the process, সেখান থেকে কিন্তু ওয়ার্ক ইন প্রসেস শুরু হয়ে গেল। আবার ফিনিশ গুডস হয়ে যতক্ষণ না আবার ব্যাক করলো ওয়্যার হাউসে, ততক্ষণ পর্যন্ত, তার মানে যতক্ষণ প্রোডাকশন ফ্লোরে থাকবে ততক্ষণ দিস ইজ কল্ড ওয়ার্ক ইন প্রসেস। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের ইনভেন্টরিটা কেন দরকার? আচ্ছা বলেন তো, ওই যে ইকোনমিক্স আমরা এর আগেও আলাপ করছি, ইকোনমিক্স জানি কি কি দুটো জিনিস নিয়ে ডিল করে বলেন তো? দুটো আইটেম কি কি সাপ্লাই ডিল করে? ডিমান্ড, ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ডটা আসে কোন সাইড থেকে? কাস্টমার সাইড, কাস্টমার সাইড থেকে ডিমান্ডটা আসে। সাপ্লাইটা আসে কোন সাইড থেকে? সাপ্লায়ার সাইড থেকে। প্রোডিউসার বা সাপ্লায়ার সাইড থেকে। তো দেখেন, একটা জিনিস যখন মেশিন থেকে প্রোডিউস হয়, সাথে সাথে কিন্তু ফ্যাক্টরি ওই মার্কেটে চলে যায় না। ফার্স্ট we have to produce the things, we have to check the quality of that, then packaging, then palletizing, boxing, palletizing, এবং তারপর আমরা ওয়্যারহাউসে রেখে দেই। তারপর যখন মার্কেট ডিমান্ড আসছে তখন একবারে মার্কেটে পাঠিয়ে দিই। তার মানে কোনো প্রোডাক্টই কিন্তু ডাইরেক্ট মেশিন থেকে মার্কেটে যাবে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ স্টক অফ দ্য প্রোডাক্ট, যেটা মার্কেটে ডিমান্ড আসা মাত্র ইউ ক্যান সেন্ড ইট আউট। কাজেই মার্কেটে ডিমান্ড মিট করার জন্য কিন্তু আমার স্টক রাখাটা অতি জরুরি। সো মার্কেট ডিমান্ড মিট করতে গেলে আমাদের অতি জরুরি। সেকেন্ড ওয়ান হচ্ছে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সিজনাল প্রোডাক্ট লাইক এসি, এসির ডিমান্ডটা আমাদের কোন সিজনে বলেন তো? সামারে। সামারে ডিমান্ড। উইন্টারে কিন্তু এসির কোনো ডিমান্ড নাই। তাহলে হোয়াট উই ক্যান ডু, উই ক্যান কিপ প্রডিউসিং দ্য এসি ইন উইন্টার, উই ক্যান স্টক ইট, অ্যান্ড দেন উই ক্যান সেল ইট ইন সামার। তার মানে আমি অফ সিজনে তৈরি করলাম, স্টক করলাম, পিক সিজনে বের করে ফেললাম, কারণ আমার ক্যাপাসিটি তো হয়তো অত নাই। তার মানে আমার যদি ফর এক্সাম্পল আমি যদি বলি আমার মান্থলি ক্যাপাসিটি 500, তাহলে 12 মাসে আমার প্রডিউস করতে হবে 6000, এবং আমি বললাম সামারের ডিমান্ড আমার 6000। দ্যাট মিনস আমি সারা বছর যা প্রডিউস করবো, দ্যাট ইজ অনলি মাই সামার ডিমান্ড। সো দ্যাটস ফাইন, দ্যাট থ্রু আউট দ্য ইয়ার আই উইল কিপ প্রডিউসিং, আই উইল মেক ইট স্টক, অ্যান্ড দেন আই ক্যান সেল ইট। সো এটাকে সিজনাল প্রোডাক্ট ক্ষেত্রে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে টু প্রোডাক্টটাকে স্টক আউট। স্টক আউট শব্দের অর্থটা কি বলেন তো? স্টক আউট শব্দের অর্থটা কি? আমাদের স্টকে আর দেই, প্রোডাক্টটা শেষ। এখন যদি আমাদের র মেটেরিয়াল স্টকে না থাকে, হোয়াট উইল হ্যাপেন? তো প্রোডাকশন হবে না স্যার। প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, উই ক্যান রান দ্য প্রোডাকশন। আর যদি ফিনিশ গুডস না থাকে তখন কি হবে? ডিমান্ড নেমে যাবে স্যার। ফিনিশ গুডস না থাকলে আমার কি মার্কেটে স্কারসিটি তৈরি হবে, আর স্কারসিটি তৈরি হওয়া মানে একটা ইমব্যালেন্স তৈরি হবে এবং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে। এই জন্য উই হ্যাভ টু কিপ দ্য র মেটেরিয়াল অ্যাজ ওয়েল এজ ফিনিশ গুডস। র মেটেরিয়াল না থাকলে প্রোডাকশন বন্ধ, ফিনিশ গুডস না থাকলে কাস্টমার পাবে না, ডিসস্যাটিসফাইড হবে, মার্কেট স্কারসিটি তৈরি হবে। তাই র মেটেরিয়াল রাখতে হবে যেমন, ফিনিশ গুডস তেমন রাখতে হবে। টু টেক অ্যাডভান্টেজ অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট, আমাকে বলতে পারবেন হোয়াট ডু মিন বাই কোয়ান্টিটি ডিসকাউন্ট? কোয়ান্টিটি ডিসকাউন্ট শব্দের অর্থটা কি বলেন তো? কোয়ান্টিটি ডিসকাউন্ট শব্দের অর্থটা কি বলেন তো? স্যার বাল্ক অ্যামাউন্টের পারচেজ করলে যে ডিসকাউন্টটা পায় এরকম কিছু? ইয়েস এক্স্যাক্টলি। সো এখন এখানে একটা ঘটনা আছে, আমরা সবসময় মনে করি ডিসকাউন্ট পেলে যাওয়া উচিত। দ্য কোশ্চেন ইজ, আসলে ডিসকাউন্ট পেলে যাওয়া উচিত কি উচিত না, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। যেমন মনে করেন আপনার ওয়ারহাউস ক্যাপাসিটি হচ্ছে 4000, কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন ইফ ইউ বাই অনলি 5000।
সো আমাদের ওয়্যারহাউস ক্যাপাসিটি হচ্ছে 4000, আর আমাদের ডিসকাউন্ট পাবো যদি 5000 পারচেস করলে আমি ডিসকাউন্টটা পাবো। এখন দেখেন এই যে এক্সট্রা 1000, ইফ আই ওয়ান্ট টু বাই দ্যাট, ইফ আই ওয়ান্ট টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডিসকাউন্ট, এই যে এক্সট্রা 1000 পিস আমাকে অন্য কোথাও রাখতে হবে, যেটার জন্য আমাকে একটা চার্জ রেন্ট আসবে, নাম্বার 1। নাম্বার 2, ওই যে আমি অন্য কোথাও রাখবো, সেখান থেকে আবার যখন আমার ফ্যাক্টরিতে নিয়ে আসবো, তখন আমাকে কিন্তু এক্সট্রা একটা ট্রান্সপোর্ট বা ক্যারিং কস্ট লাগবে। তার মানে কি, একদিকে আমার জন্য ইনভেন্টরি কস্ট লাগতেছে, আর একদিকে ট্রান্সপোর্ট কস্ট লাগতেছে। না, কোশ্চেন ইজ এই দুইটা কস্টের যোগফল কি ডিসকাউন্ট চেয়ে বেশি না কম, সেটা আমাকে দেখতে হবে। এই জন্য বিফোর টেকিং এনি ডিসিশন you have to go for benefit cost analysis. Now, my benefit by discount, cost is my rent and transport. So, যদি আমার টোটাল কস্টটা ডিসকাউন্টের চেয়ে বেশি হয়, forget it. আমার কস্ট বেশি, ডিসকাউন্ট কম, why should I go for it? যদি মনে করি না, ডিসকাউন্ট is more than the cost, definitely I will have the profit, then I can go for it. সেই জন্যই আমরা কিন্তু অন্ধভাবে খালি ডিসকাউন্ট নিলেই হবে না। তবে হ্যাঁ, within my capacity ডিসকাউন্ট পাই, definitely we should go for it. Why not? Because we are getting the discount over there. যেটা বোঝা গেছে? Yes, sir. Finally, the last point is to permit operation, that is about working. আচ্ছা বলেন তো, এটা কোন ধরনের লেআউট? প্রোডাক্ট লেআউট। প্রোডাক্ট লেআউট, গুড। এখানে মনে করেন আমার সাইকেল টাইম হচ্ছে 5 মিনিট করে প্রতিটা স্টেশনের। আমার ফ্যাক্টরি কাজ শুরু হয় সকাল 9টায় বা 8টায়, আর শেষ হয় বিকাল 5টায়। বিকাল 5টায় যখন সবাই কাজ শেষ করে উঠে চলে যাবে, বিকাল 5টায় যখন সবাই কাজ শেষ করে উঠে চলে যাবে, বলেন তো তখন লাইনে ওয়ার্কিং প্রসেস পড়ে থাকবে কি থাকবে না? সবাই যখন বিকাল 5টায় সব স্টেশন থেকে উঠে বাসায় চলে গেল, তখন কি আমার লাইনে ওয়ার্কিং প্রসেস থাকবে কি থাকবে না, কি মনে হয় আপনার? থাকবে না স্যার। থাকবে স্যার, থাকবে। থাকবে স্যার। আচ্ছা, এই ভদ্রলোক যেটা বিকাল 5টায় শেষ করলো, একে দিল বাকিটা কমপ্লিট করার জন্য, কিন্তু বিকাল 5টার পরে কি একই আর স্টেশনে আছে? No, sir. আবার এই ভদ্রলোক বিকাল 5টায় যেটা শেষ করলো, সে একে দিল, এও নাই। এ বিকাল 5টায় শেষ করলো, এও নাই। তার মানে কি, তাহলে এখানে যে যেটা শেষ করলো এটা ডব্লিউ হিসেবে পড়ে থাকবে না? Yes, sir. আচ্ছা, এখন মনে করেন যে আমার ফ্লোর ম্যানেজার বলল যে না, তুমি বাসায় যাওয়ার সময় সমস্ত ওয়ার্কিং প্রসেস গুটায় যাবা। তুমি বাসায় যাওয়ার সময় সমস্ত ওয়ার্কিং মানে লাইনে কোনো ওয়ার্কিং প্রসেস থাকবে না। সোজা কথা এটা বললো, লাইনে কোনো ওয়ার্কিং প্রসেস থাকবে না। এইবার কোশ্চেনটা হচ্ছে, একটু মাইক্রোফোনটা অফ করে দিয়েন তো, এটা আসতেছে বাইরে থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ। কোশ্চেনটা হচ্ছে যে যদি আমার এইখানে কোনো ওয়ার্কিং প্রসেস না রাখতে হয়, তাই এই ভদ্রলোককে বিকাল মানে সরি কতক্ষণ আগে কাজ শেষ করতে হবে যাতে এখানে কোনো ওয়ার্কিং প্রসেস না পড়ে থাকে? 5টার আগে স্যার। কতক্ষণ আগে? এই তো স্যার 5 মিনিট আগে। 5 মিনিট আগে। কারণটা হচ্ছে সে 4:55 যেটা শেষ করবে সেটা এ শেষ করে যেতে পারবে, কিন্তু 4:56 যে শেষ করবে সে কিন্তু এটা পারবে না। সিমিলারলি এই ভদ্রলোক কয়টা শেষ করতে হবে এটা যদি না থাকতে হয়? 10 মিনিটস। হোয়াট অ্যাবাউট দ্য থার্ড গাই? 15 minutes. 15 minutes. তাই দেখেন বিকালবেলা এ কম কাজ করতেছে 5 মিনিট, এ 10 মিনিট, এ 15 মিনিট, তাহলে 15 আর 5 20 আর 10 30। নাও নেক্সট মর্নিং when everyone is coming back to work, ফার্স্ট পার্সনে কোনো কিছু করার আছে না নাই? when everyone is coming back to work, প্রথম লোকটার কোনো কিছু করা আছে কি নাই, করার মতন কিছু আছে কি নাই বলেন, চিন্তা করে দেখেন তো। নেই স্যার। হ্যাঁ আছে, উনি তো র মেটেরিয়াল থেকে Because he has the raw material transport- stock is available. We do have the raw material because he is taking the raw material to start the production. What about the second guy? এর কি কোনো কিছু করার আছে না নাই?
না, নাই। স্যার ছিল So when he can start? কতক্ষণ পরে সে পাবে? after 5 minutes. After 5 minutes. What about this guy? Next one, He can start after 10 10 minutes. 10 minutes. And this one, 15 15 minutes. তাহলে এ কিন্তু আবার 5, 10, 15, 30 মিনিট লস। তার মানে সকালে আমি 30 মিনিট লস করতেছি আমার টোটাল প্রোডাকশন আওয়ারে, আমি বিকালেও কিন্তু 30 মিনিট লস করতেছি। এই যে দিনে 1 ঘন্টা আমি লস করতেছি, আমি কি ওয়ার্কারকে স্যালারি দিচ্ছি না দিচ্ছি না? দিচ্ছি স্যার। আমি কিন্তু ওয়ার্কারের স্যালারি দিচ্ছি, বাট আমার রিকোয়ারমেন্টের কারণে সে কিন্তু কমপ্লিট করতে পারতেছে না। তার মানে কি আমার টোটাল লস এটা। সেই জন্যই পরদিন সকালে এসে যেন সবাই কাজ করতে পারে, এটাই বলা হচ্ছে টু পারমিট দ্য অপারেশন। নেক্সট ডে মর্নিং হোয়েন এভরিওয়ান ইজ কামিং ব্যাক টু ওয়ার্ক, so that everyone can start working over there. That's why we have to keep the working process in line as well. তাহলে আমরা বললাম যে আমাদের র মেটেরিয়াল রাখতে হবে টু কন্টিনিউ দ্য প্রোডাকশন প্রসেস, ফিনিশ গুডস রাখতে হবে টু মিট দ্য কাস্টমার ডিমান্ড ইন দ্য মার্কেট, আর ওয়ার্কিং প্রসেস রাখতে হবে টু রিডিউস দ্য ওয়েস্টেজ অফ টাইম। এই যে আমার 30 মিনিট নষ্ট হয়েছিল, এইটা যেন নষ্ট না হয়, দ্যাট মিনস উই হ্যাভ টু রিডিউস দ্য ওয়েস্টেজ অফ টাইম। তাহলে এই হচ্ছে আমাদের মূলত ফাংশনস অফ ইনভেন্টরি। বলেন তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? Anyone have any confusion? No. Okay. So next slide, we have 3 different types of cost. Inventory cost আমরা বলি। Number 1 is holding cost. নাম শুনে কি মনে হয়? হোল্ডিং শুনে কি মনে হয় বলেন তো? হোল্ডিং নামটা শুনে কি মনে হয়? স্যার যতদিন পর্যন্ত ইনভেন্টরি আমি রাখবো বেসিক্যালি হোল্ড করার জন্য যা দরকার আমার, হোল্ড করার জন্য। তার মানে ইনভেন্টরিটা হোল্ড করার জন্য আমার যা কস্ট, এটা হচ্ছে আমাদের হোল্ডিং কস্ট। এখানে কি কস্ট ইনভলভ? নাম্বার 1 হচ্ছে এই যে আমার স্পেস, স্পেসের রেন্ট। নাম্বার 2 স্পেসের ইউটিলিটিস। নাম্বার 3 দ্য পিপল হু আর ম্যানেজিং দ্য ওয়্যার হাউস। তো 3টা খরচ এখানে। একটা হচ্ছে আমাদের কি এই যে স্পেসের রেন্ট, ইউটিলিটি এবং ম্যানেজমেন্ট কস্ট বা পিপল কস্ট, এটা হচ্ছে আমাদের হোল্ডিং কস্ট। তো হোল্ডিং কস্ট যদি হোল্ড করার জন্য হয়, অর্ডারিং কস্ট কি জন্য হবে? হোল্ডিং কস্ট হোল্ড করার জন্য, অর্ডারিং কস্ট সেলিং এর জন্য, সেল করার জন্য না, সাপ্লায়ারকে যে আমরা কিনতে বলবো মানে সাপ্লায়ার কাছে আমরা নিব না। জিনিসটা স্যার। হ্যাঁ, মানে অর্ডার করার জন্য সোজা কথা। তাহলে হোল্ডের জন্য হোল্ডিং কস্ট, অর্ডারের জন্য অর্ডারিং কস্ট। শেষ। এই অর্ডারিং কস্টের মধ্যে কি কি থাকবে? নাম্বার 1 দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। রিমেম্বার ওয়ান থিং, অর্ডারিং কস্টের মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল কস্ট নাই। রিমেম্বার দ্যাট, অর্ডারিং কস্টের মধ্যে কিন্তু ম্যাটেরিয়াল কস্ট নাই। সো তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের যেটা অর্ডারিং কস্ট আমরা বলতেছিলাম, নাম্বার 1 হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 ট্রান্সপোর্টেশন কস্ট। নাম্বার 2 হচ্ছে এই যে অর্ডার যে প্রসেসিং করি আমরা, এই অর্ডার প্রসেসিং কস্ট। নাম্বার 3 হচ্ছে এই যে লোড আনলোড করি ম্যাটেরিয়াল, সেই কস্ট। তাহলে আবার 3টা কস্টের কথা আমরা বলতেছি। একটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট, এটা হচ্ছে লোডিং আনলোডিং কস্ট, আর হচ্ছে অর্ডার প্রসেসিং কস্ট। এই যে এলসি ওপেন থেকে শুরু করে বিভিন্ন ক্লারিক্যাল জবগুলো যে করতে, সেটাও কিন্তু একটা কস্ট। আবার শিপিং এর ক্ষেত্রে যখন হয়, তখন কিন্তু শিপিং এর জন্য একটা ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট। সেই শিপিং এবং আপনার এয়ারে যখন এয়ারফ্রেটে আসে, একটা ইন্স্যুরেন্স আপনাকে পে করতে হয়, দ্যাটস এ মাস্ট। তাইলে এই কস্টগুলো হচ্ছে অর্ডারিং কস্ট। তাহলে অর্ডারিং কস্টের মধ্যে আমার মূল থাকছে কি কি? ট্রান্সপোর্ট কস্ট, লোডিং আনলোডিং কস্ট, আর হচ্ছে আমাদের অফিস যেই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বলতে পারি বা অর্ডার প্রসেসিং কস্ট বলতে পারি। আর ওই যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা আসছে, যে ট্রান্সপোর্টের সময় যে ইন্স্যুরেন্সটা থাকতেছে সেটাও আসতেছে। এই হচ্ছে আমাদের হোল্ডিং আর অর্ডারিং কস্ট। থার্ড যেটা আমরা বলবো সেটা হচ্ছে শর্টেজ কস্ট। অনেকে এটা ভুল পড়ে, স্টোরেজ না, স্টোরেজ না, এটা শর্টেজ। শর্টেজ মানেটা কি? শর্টেজ মানেটা কি? কম পড়া, শর্ট। এখন মনে করেন এখানে কস্টটা কোথায় আসতেছে, এটা আমরা আগে বলছি স্টক আউটের যেটা। আপনারা দোকানে একটা জিনিস কিনতে গেছেন, জিনিসটা দোকানে পেলেন না, না পাওয়াতে আপনি পাশের দোকানে গেলেন, জিনিসটা পেয়ে গেলেন। নেক্সট ডে যখন আপনি সেম জিনিসটা কিনতে যাবেন, আর ইউ গোয়িং টু দ্য ফার্স্ট শপ অর দ্য সেকেন্ড শপ?
সেকেন্ড শো। সেকেন্ড শো, ফ্যান্টাস্টিক। আপনি যখন কাউকে রেফার করবেন, কি রেফার করবেন? প্রথম জবে যাওয়ার জন্য নাকি সেকেন্ড জবে যাওয়ার জন্য? সরি, শপে যাওয়ার জন্য, কোনটা? সেকেন্ড শো। Second. তার মানে আস্তে আস্তে কি হবে, সবাই জেনে যাবে, আস্তে আস্তে সবাই জেনে যাবে যে আপনি আহ মানে সবাই জানবে যে প্রথম জবে শপে জিনিস পাওয়া যায় না, সেকেন্ড শপে জিনিসপত্র পাওয়া যায়। সো দ্যাট ইজ দ্য ইস্যু অফ দ্য রেপুটেশন, দ্যাট ইজ দ্য ইস্যু অফ দ্য গুডউইল, মাথায় রাখবেন। এখানে সব কিন্তু গুডউইল বা রেপুটেশন ইস্যু, অন্য কিছু না। কাজেই এখানে কস্ট ইস্যুটা অনেক সেকেন্ডারি, কস্ট ইস্যুটা কিন্তু অনেক সেকেন্ডারি এখানে। সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের গুডউইল বা রেপুটেশন কস্টটা হচ্ছে মেইন এখানে। হ্যাঁ, এমনি কস্ট, অপরচুনিটি কস্ট আছে যে আমার নাই, থাকলে আমি বেচতে পারতাম, বেচে লাভ করতে পারতাম, সো আই এম লুজিং দ্যাট প্রফিট, ওকে ফাইন, দ্যাট ইজ অপরচুনিটি কস্ট, বাট স্টিল ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার কস্ট অ্যাজ ওয়েল। সো এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে রেপুটেশন, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে রেপুটেশন। সো ওয়ান্স ইউ আর গোয়িং টু লুজ দ্য রেপুটেশন, ইউ আর গন, এটা খেয়াল রাখতে হবে। বোঝা গেছে কোশ্চেন? জি স্যার। ওকে, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন। We have different types of material stored in the warehouse. Like we do have expensive, we have cheap, and different types of material. And the question is, সবগুলা ম্যাটেরিয়াল কি একইভাবে একই জায়গায় রাখা হয় নাকি ভিন্ন ভিন্ন ভাবে রাখা হয় বলেন তো? ভিন্নভাবে। ভিন্নভাবে রাখা হয়। কোথাও এটা হয়তো একটু মাটি দিয়ে, কোথাও একটু, আচ্ছা, এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল গুলা কোথায় রাখা হয় বলেন তো? কিভাবে রাখা হয় এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল গুলা, কিভাবে রাখা হয় বলেন তো? কিসের মধ্যে রাখা হয় এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল গুলাকে? বলতে পারবেন? খুব এক্সপেন্সিভ, আমি বাসার এক্সপেন্সিভ জিনিসগুলো কোথায় রাখি? স্যার লকার। লকারে, এক্স্যাক্টলি। তাহলে আমি কিন্তু এক্সপেন্সিভ জিনিসগুলো লকারে রাখি, এটা মাথায় রাখতে হবে। তার মানে কি ভল্টে বা লকারে রাখবে? কিন্তু বাল্ক অ্যামাউন্ট, বাল্ক অ্যামাউন্টটা কি অবস্থা বলেন তো? যদি বাল্ক অ্যামাউন্ট বলি, এটা কি লকারে রাখলে পোষায়? না স্যার। পোষায় না। আচ্ছা, আহ, তাহলে এটাকে জাস্ট মাটিতে ফেলে রাখলেও হয়, প্যালেটের উপর রাখলেও হয়, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখানে এই জন্য এগুলাকে ক্লাসিফাই করি আমরা। যখন খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল থাকে, এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল কিন্তু কস্ট অনেক বেশি, যেটাকে আমরা এক্সপেন্সিভ বলছি, বাট ভ্যালু অ্যামাউন্ট কম, সেটাকে বলি ক্লাস এ ম্যাটেরিয়াল। খুব এক্সপেন্সিভ হলে সেটাকে আমরা বলি ক্লাস এ ম্যাটেরিয়াল, কারণ ভলিউম কম বাট প্রাইস অনেক বেশি। বাট যদি চিপ হয়, বাল্ক হয়, দ্যাট ইজ ক্লাস সি ম্যাটেরিয়াল। এখানে কিন্তু বাল্ক অ্যামাউন্ট, কোয়ান্টিটি অনেক বেশি, বাট কস্ট কম। আর মাঝামাঝি আরেকটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লাস বি ম্যাটেরিয়াল। তাই ক্লাস এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ওয়ান, ক্লাস সিটা হচ্ছে চিপেস্ট ওয়ান, দ্য বাল্ক ওয়ান, এন্ড ক্লাস বি হচ্ছে মাঝামাঝি, ইন্টারমিডিয়েট অর সামথিং লাইক দ্যাট। ওকে, এটা হচ্ছে একটা। আরেকটা রুল আছে যেটাকে আমরা বলি, আরেকবার বলবেন? জি অবশ্যই, আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। জি স্যার। একটা হচ্ছে এ, এটা হচ্ছে আমরা বলি যে খুব এক্সপেন্সিভ যেটা, সেগুলোকে বলি আমরা এ ক্যাটাগরি। ভলিউম কম বাট অনেক এক্সপেন্সিভ, সে ক্লাস এ বলতেছি। ভ্যালু অনেক কম বাট বাল্ক অ্যামাউন্ট, ভলিউম অনেক বেশি কিন্তু ভ্যালু এক্সপেন্সিভ আইটেম না, সেটাকে বলি আমরা ক্লাস সি ম্যাটেরিয়াল। আর ক্লাস বি ম্যাটেরিয়াল মূলত মাঝামাঝি, দুইটার মাঝামাঝি, যে মিডিয়াম ভ্যালু, মিডিয়াম, যেটা আমরা বলছিলাম মিডিয়াম ভ্যালু এবং মিডিয়াম ভলিউম, এই তিনটাকে আমরা ভাগ করতে পারি, এবং এই ক্লাসিফিকেশনটাকে আমরা বলে থাকি হচ্ছে এবিসি ক্লাসিফিকেশন। ওকে, আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা তিনটা বলতে দুইটা।
দুইটা হচ্ছে আমরা কি বলি 80-20 রুল। এটা নাম কি শুনছেন আপনারা? 80-20 রুল নামে কোনো কিছু শুনছেন আপনারা? পড়ছেন কোথাও? কোথাও না কোথাও পড়ার কথা তো। মার্কেটিংয়েও থাকার কথা। ইয়েস, এক্স্যাক্টলি থাকার কথা। এখানে বলে যে 80% ভলিউম কন্ট্রিবিউটস টু 20% ভ্যালু আর 20% ভলিউম কন্ট্রিবিউটস 30%। জাস্ট অপোজিট। যেখানে এটা হচ্ছে এক্সপেন্সিভ ওয়ান, যেখানে 20% ভলিউম বাট 80% ভ্যালু, আর এখানে বাল্ক ওয়ান 80% ভলিউম বাট 20% ভ্যালু। সো কাজে আমাদের স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন দুইটা, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে 80-20। বাট ইউ ক্যান গো অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, দের ইজ নো ফিক্সড রুল লাইক দ্যাট। বাট আপনি যত ক্লাসিফিকেশন বাড়াবেন তত আপনার কস্ট বাড়বে না কমবে বলেন তো? যত ক্যাটাগরি বাড়াবেন তত আপনার বাড়বে। কস্ট বাড়বে না কমবে? পারবে। বাড়বে। পারবে কষ্ট। কেন? বিকজ আমার স্পেস বেশি লাগবে, ম্যানেজমেন্ট বেশি লাগবে, সবকিছু মিলায়। এই জন্য আমরা বলি যে না, ট্রাই টু মেক ইট স্ট্যান্ডার্ড। লাইক এবিসি হচ্ছে মোস্ট ইউজড স্ট্যান্ডার্ড, সো মোস্ট অফ আওয়ার প্রোডাক্টস আর ডিভাইডেড ইন্টু দিস 3 ক্যাটাগরি, এবিসি, এবং এই জন্যটাকে বলি এবিসি ক্লাসিফিকেশন। এই ছবিটা যদি একটু দেখি, এখানে দেখেন গ্রাফে বোঝা যাচ্ছে যে ক্লাস এ হচ্ছে আমার ক্লাস ম্যাটেরিয়াল, মানে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল। দেখেন ভলিউম কত কম, বাট দেখেন ভ্যালু প্রায় 70% ভ্যালু। সো 10% দেখেন 10% ভলিউম ক্যারিং 70% ভ্যালু। আর যে ইয়েলো জোনটা যদি দেখেন দ্যাট ইজ ক্লাস বি, তাহলে এখানে 20, পাশেও 20, তাই 20-20। তার মানে এই যে দেখেন ভলিউমও 20, ভ্যালু 20। আর বাল্ক হচ্ছে সি, এই যে দেখেন এখানে ভলিউম অনেক বেশি বাট কস্ট সামান্য একটু। দেখেন ওয়াই এক্সেস হচ্ছে কস্ট, এক্স এক্সিস হচ্ছে ভলিউম। দেখেন সি এর এক্স এক্সিস কত বড়, অলসো ওয়াই এক্সিস মাত্র কতটুকু। তার মানে এটা হচ্ছে 70% আর 10%। জাস্ট অপোজিট, প্রিভিয়াসলি ইট ওয়াজ 10-70, নাও ইটস 70-10। এই হচ্ছে আমার টোটাল ভ্যালু ইকুয়েশন। তাহলে এইভাবে আমরা বলি যে ইফ ইট ইজ ভলিউম ইউ গো ফর 10-20-70, ইফ ইউ ভ্যালু দেন গো ফর 70-30-20-10। এটা কি বোঝা গেছে নাকি যায়নি বলবেন একটু প্লিজ? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes. এটার কিছু অঙ্ক আছে, আমরা এটা যাচ্ছি না, একটু দরকার নেই, কম থেকে এটা বাদ দিয়ে দিন, স্লাইড অফ করে তারপরে স্লাইডে চলে যাচ্ছি। সো আমরা আসি ইনভেন্টরি অর্ডার সাইকেলে। মনে করেন আপনার হাতে 100 পিস ছিল, ধরে নেন আপনার হাতে 100 পিস ছিল, ধরে নিচ্ছি প্রতিদিন আপনি 10টা করে কনজিউম করতেছেন, তাহলে আফটার 10 ডেজ আপনার কয়টা থাকবে? কয়টা পিস ছিল? 100টা ছিল। ও, টোটাল থাকবে ইউ না হ্যাভ তো। 100 অন হ্যান্ড, এভরি ডে ইউ কনজিউম 10। আফটার 10 ডেজ হাউ মাচ উইল বি এট ইউর হ্যান্ড? জিরো। 0। তাই শুরুতে ছিল 100, 10টা করে কনজিউম করার পরে হয়ে গেল কত? 0। Once you realize you don't have anything, but you have the demand, you have to order it again, and then you are consuming 10 per day. এভাবে এই যে এক একটার পর একটা একটা অর্ডার, এটাকে আমরা বলি অর্ডার সাইকেল। কত ইন্টারভেলে আমরা যাচ্ছি সেটা হচ্ছে অর্ডার সাইকেল। এখন কোশ্চেনটা হচ্ছে যে once you realize that your warehouse is totally empty and then you order it, instantly কি জিনিস আপনার কাছে আসবে না আসবে না? আসবে না স্যার। আসবে না। ইট টেকস টাইম। তাহলে ইন দ্য মিন টাইম কিন্তু আমার প্রোডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি র ম্যাটেরিয়াল অন মাই স্টক। তাহলে অর্ডারটা কখন করতে হবে? রিয়েলাইজ করার পরে যে আমার ওয়্যারহাউস খালি হয়েছে তখন, নাকি কখন করতে হবে অর্ডারটা? হাতে অল্প কিছু অল্প থাকার কিছু পর। থাকলেই আমাকে অর্ডার করতে হবে। তো এই যে যে কয়দিনের হাতে জিনিস থাকবে, তার মানে যে কয়দিন আগে, মনে করেন আমার জিনিসটা আনতে 2 দিন সময় লাগে, তাহলে আমাকে অর্ডার করতে হবে কিন্তু 2 দিন আগে, এবং এইটাকে আমরা বলি লিড টাইম। তাহলে লিড টাইমটা কি মাথায় রাখবেন? লিড টাইম হচ্ছে দ্য টাইম বিটুইন, ভালো করে শুনবেন, লিড টাইম হচ্ছে দ্য টাইম বিটুইন অর্ডার ইস্যু অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যারাইভাল ইন মাই ফ্যাক্টরি। তাহলে অর্ডার ইস্যু থেকে ম্যাটেরিয়াল আসা পর্যন্ত যে পরিমাণ সময় আপনার লাগবে, সেই সময়টাকে আমরা বলছি লিড টাইম।
ওকে, এখন আমি বললাম যে আমার 2 দিন লাগে, তাই আমি 2 দিন আগে অর্ডার করব। এই 2 দিনে আমার হাতে কয়টা ছিল বলেন তো? এই 2 দিনে আমার হাতে 80টা। আবার একটু চিন্তা করে দেখেন তো, না, 2 দিন 20টা আগে আমার হাতে 20 কয়টা ছিল? 20 20টা। সো তাহলে এই 20টাকে আমি বলি হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। তাহলে মাথায় রাখবেন রিঅর্ডার মানে কি? আবার অর্ডার। That means whenever you stock coming down to 20, then you order it again. আপনার স্টক যখন নেমে আসবে 20-এ, you instant order. That is called the reorder point. It means you trigger it again. যখন আপনার আগামী সরি, এটা তাইলে আমার কি বলছি যে 2 দিন আগে আমাকে কিন্তু অর্ডার করতে হবে, এবং সেই সময় আমার হাতে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাকে আমরা বলতেছি আরওপি অর রিঅর্ডার পয়েন্ট। কাজে আমার রিঅর্ডার পয়েন্ট কিন্তু ট্রিগারিং পয়েন্ট অফ দ্য অর্ডার, নিউ অর্ডার। তাই যখনই আমার ওয়্যার হাউসে আমার স্টক কোয়ান্টিটি নামতে নামতে ওই আরওপিতে এসে টাচ করে, দেন আউ ট্রিগার ইট দ্য অর্ডার এগেইন। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য রিঅর্ডার পয়েন্ট। কাজে রিঅর্ডার পয়েন্ট হচ্ছে কোয়ান্টিটি বেসড, আর লিড টাইমটা হচ্ছে টাইম বেসড। কি বোঝা গেছে? জি কারো স্যার। কোনো কোশ্চেন এখান থেকে? স্যার লিড টাইমটা হচ্ছে কি বললেন যে টাইম অর্ডার বিটুইন অর্ডার ইস্যু অ্যান্ড ম্যাটেরিয়াল রিসিভ। কুমিল্লার এলিয়টগঞ্জে মাছবাহী ট্রাক উল্টে সমস্যা 4 জন আসছে। নিহত হয়েছেন, আহত হয়েছেন কুমিল্লার আরো নিহত 3 দিয়ে জন। আমি কি করব? ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা অর্থিক ঘটে। থেকে এই এটা এছাড়া অর্থ রাজবাড়ীতে কি মোটরসাইকেলে ইয়ে নিয়ন্ত্রণ পড়ে নাকি? হারিয়ে দুই সমস্যা আসছে। আপনারা একটু সবাই মাইক্রোফোন গুলা মিউট করে রাখেন প্লিজ। যখন কথা বলবেন তখন আনমিউট করেন। সবাই মনে হয় রাস্তাঘাটে অথবা বাজারে অথবা রেডিও স্টেশনে আছে খুব সম্ভবত। আচ্ছা, এবারে আমরা একটু রিপ্লেনিশমেন্ট পলিসি গুলো দেখি, যে আমরা যে ওয়্যার হাউসটা ভরবো, হোয়াট ইজ দ্যাট পলিসি। আচ্ছা, রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থটা কি বলেন তো? ডু ইউ নো হোয়াট ডাজ ইট মিন? রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থটা কি বলেন তো? রিপ্লেনিশমেন্ট শব্দের অর্থটা কি? বলেন। এই শব্দটা শোনা শব্দ। পুনরায় পূর্ণ করা। পুনরায়, এক্স্যাক্টলি। রিপ্লেসমেন্ট হচ্ছে রিফিল করার কিছু না, রিফিল করা। এখন এই যে আমরা রিফিল করার মধ্যে দুটা ওয়ে আছে আমাদের। একটাকে বলি আমরা কন্টিনিউয়াস রিভিউ। কন্টিনিউয়াস রিভিউ মানে কি? এই যে একটু আগে যেটা দেখছিলাম, যে যখনই আমার সব সময় চোখ রাখবো আমি ওয়ার হাউসে, এই জন্য বলছে কন্টিনিউয়াস। নামতেছে নামতেছে নামতেছে, যখনই সেটা 20 রিচ করবে, মানে আমাদের এক্সাম্পলে 20 রিচ করবে, সাথে সাথে আমি অর্ডার প্রেস করবো। এখন কোনো সময় এটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, কোনো সময় দেরিতে শেষ, কারণ সবসময় তো আমাদের তো সেম হবে এমন কোনো কথা নেই। কোনো সময় তাড়াতাড়ি শেষ হতে পারে, কোনো সময় দেরিতে শেষ হতে পারে। বাট আমরা সবসময় চোখ রাখবো, যখনই 20 টাচ করবে সাথে সাথে অর্ডার। ওকে, তো এখানে খেয়াল করে দেখেন, আপনার অর্ডার কোয়ান্টিটি কিন্তু সেম। আপনি এখানে 20-এ আসার পর আবার 100 অর্ডার করে দিচ্ছেন, অর্ডার কোয়ান্টিটি সেম, বাট এখানে কিন্তু আপনার টাইম গ্যাপটা কিন্তু ডিফারেন্ট। অর্ডার কোয়ান্টিটি সেম, বাট টাইম গ্যাপটা ডিফারেন্ট। আর যদি আরেকটা দেখি সিস্টেম, তখন দেখেন সেটা হচ্ছে আমাদের সামথিং লাইক দ্যাট, দ্যাট ইজ দ্য পিরিয়ডিক রিভিউ। পিরিয়ডিক মানে কি? একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল পর পর। মনে করেন আমরা যে এই ইয়ে করি, এগুলাকে ফিজিক্যাল ইনভেন্টরি বলে অনেক সময়, যে প্রতি মাসে 1 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ, মানে একটা ফিক্সড ডেট প্রতি মাসের জন্য ওইটাই প্রযোজ্য। সো মাসে একবার আমি ইনভেন্টরি করবো, বা সপ্তাহে একবার একটা পার্টিকুলার দিন, এইভাবে ইনভেন্টরি, বা পুরো দিন একবার ইনভেন্টরি করব। তো এইখানে যেটা হচ্ছে, তাহলে প্রতি মাসে 1 তারিখে যদি চিন্তা করি, 1 তারিখ গিয়ে আমি দেখবো আমার হাতে আছে কত। আমার টোটাল যে অর্ডার সাইজ 100, হাতে আছে কত, তাহলে বাকিটা আমি অর্ডার করে দিব। কোনো সময় তো 30টা থাকবে, কোনো সময় 40টা থাকবে, কোনো সময় 50টা থাকবে। এই যে কিন্তু ফিক্স না। এখানে যেমন আমার অর্ডার কোয়ান্টিটি ছিল ফিক্সড, এখানে কিন্তু ফিক্স না। দেখেন অর্ডার কোয়ান্টিটি এক সময় এক রকম, যখন যা লাগবে তাই। কিন্তু টাইম, ইট ওয়াজ নট ফিক্সড ওভার হিয়ার, বাট ইটস ফিক্সড ওভার দেয়ার। তার মানে আমার এখানে এগেইন আরওপি আমি চিন্তা করব, আরওপি আসা মাত্র ট্রিগার করব, দ্যাটস ইট। এটা 1 মাস পরে আসুক আর 15 দিন পরে আসুক। আর এখানে বলছে যে নো, ফিক্সড ইন্টারভ্যালে হতে হবে, তারপরে যে গাড়ি ঢুকাতে চায়, সরি, ফিক্সড ইন্টারভ্যাল হতে হবে, যখন যে আনতে চায়, যতটুকু লাগে ততটুকুই আমার এখানে লাগে। তাহলে এখানে আমাদের টাইম হচ্ছে ফিক্সড, কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি হচ্ছে ভ্যারিয়েবল, আর এখানে হচ্ছে টাইম ভ্যারিয়েবল,
অর্ডার কোয়ান্টিটি ফিক্সড। এখন আমাকে একটু বলেন তো, আউট অফ দিস টু কোনটা রিস্কি? কোন প্ল্যানে রিস্ক বেশি যে আমার খালি থাকতে পারে ওয়্যার হাউস? আউট অফ দিস টু কোন Periodic, প্ল্যানটা রিস্ক বেশি বলেন তো? দ্য Periodic ফার্স্ট ওয়ান অর demand. দ্য সেকেন্ড ওয়ান? second one. ওয়াই ইজ ইট? সেকেন্ড ওয়ান। ওয়াই? So ওটা স্যার এখানে কোয়ান্টিটি সেম থাকে, তো দেখা যাচ্ছে যে আমরা যখন অর্ডার করছি আমাদের সেম কোয়ান্টিটি প্রত্যেক মান্থে নাও লাগতে পারে। কোনটায়? সেকেন্ডটায় না স্যার ফার্স্টটায়? সেকেন্ডটা। সেকেন্ডটায় তো স্যার আমরা কোয়ান্টিটি ভিন্ন হবে। আমার টাইম ফিক্সড, এখানে তো কোয়ান্টিটি ভিন্ন। কোনো সময় 10টা, কোনো সময় 20টা, কোনো সময় 30টা। দেখেন কোয়ান্টিটি ডিফারেন্ট, কারণ কতটুকু আছে আমার তার উপর ডিপেন্ড করবে। যখন বেশি থাকবে কম অর্ডার করবো, যখন কম থাকবে তখন বেশি অর্ডার করবো। হ্যাঁ, আর কেউ? একটু চিন্তা করলে আমাদের যে বলতে পারবেন। বলেন। অর্ডার দেওয়ার যে টাইমটা ফিক্সড, তো আমাদের যে আগেই ম্যাটেরিয়াল গুলো শেষ হয়ে যায়, তাহলে তো আমরা ওই এক্স্যাক্টলি। মাসে 1 তারিখে আপনি ইনভেন্টরি চেক করেন, কিন্তু ওই মাসে ডিমান্ডটা বেশি ছিল। আপনার ওই মাসে 1 তারিখে আসার আগেই আপনার স্টক শেষ হয়ে গেছে, বাস বসে আছেন ওই সময়, কিছু করার নাই। দ্যাট ইজ দ্য রিস্ক অফ দিস ওয়ান। এখানে আপনার রিস্কটা কম, এখানে কিন্তু রিস্কটা অনেক বেশি। ঠিক আছে, বোঝা গেছে নাকি চাইনি? একটু বলবেন প্লিজ। স্যার জি। আরেকবার একটু বলবেন স্যার। আমরা বলছি যে আমাদের যেহেতু প্রতি মাসে 1 তারিখে আমরা চেক করব, এমন তো হতে পারে ওই মাসে ডিমান্ড অনেক বেশি ছিল, প্রোডাকশন অনেক বেশি হয়েছে, তার মানে র মেটেরিয়াল কম বেশি ইউজ হয়েছে। তো আমার যে প্ল্যানটা ছিল যে 12 তারিখে র মেটেরিয়াল আনবো, তার আগে হয়তো আমার র মেটেরিয়াল শেষ হয়ে গেছে, বাট আমি তো তার আগে ইনভেন্টরি করিনি। আমাদের ইনভেন্টরি করতে হবে প্রতি মাসে 1 তারিখে। তো তখন আমরা দেখলাম এই জায়গাটায় কিন্তু আমরা আটকায় গেলাম, মানে 1 তারিখে আসার আগে আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এই সময়টা কিন্তু আমাদের উইদাউট এনি ম্যাটেরিয়াল প্রোডাকশন বন্ধ থাকে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার বলেন তো এখানে কতজন আছেন বিবিএ করে আসেন নাই? হ্যান্ডটা রেজ করেন দেখি একটু। হ্যান্ড রেজ আছে, একটু গিয়ে হ্যান্ড রেজ করেন দেখি। কয়জনের আন্ডারগ্রেড বিবিএ না, আদার দেন বিবিএ? একটু হ্যান্ড রেজ করলে বুঝতে পারবো। মাত্র একজন, বাকি সবাই বিবিএ ব্যাকগ্রাউন্ড? স্যার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনার্স মাস্টার্স। আমি বলছি বিবিএ না করে আসছেন কারা কারা? খুবই নাই তো, একজন একজন মাত্র না, আর সবাই দেখি বিবিএ করা, তাই তো সবারই জানার কথা এটা। ওকে, আসলে কি আমার কেমন জানি সন্দেহ লাগতেছে। 100% বিবিএ এরকম কোনো ক্লাস আমি পাইনি যে সবাই বিবিএ করে আসছে। স্যার অনেকেই আমি তো ইঞ্জিনিয়ার ক্লাসে পাইছিলাম নেই তো, তাই কয়েকজনকে। রেসপন্স করছে না। হ্যাঁ, স্যার আমাদের ক্লাসে আচ্ছা, অনেকে ট্রিপলই আছে, ইঞ্জিনিয়ারিং এটাই তো আছে। এটাই তো। তারা আছে, জি কেউ স্যার। নাই নাকি? নাকি তারা শুনতেছে না কোনটা? আচ্ছা, স্যার ক্লাসে নাই। ওকে ফাইন। আচ্ছা, যারা বিবিএ করে আসছেন এখানে অনেকেই আসছেন, দেখেন তো এই টপিকটা মনে পড়ে কিনা কারো? পড়ছিলেন বলে মনে পড়ে কিনা? জি স্যার। কারণ ওপিএম যেই পড়াবে না কেন এই টপিকটা ছাড়া যেতে পারবে না সে। ইউ হ্যাভ টু কভার দিস টপিক। জি স্যার, এটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হয়তো মনে নাও থাকতে পারে। আচ্ছা, মনে করেন আমার টোটাল ডিমান্ড হচ্ছে 10,000 পিস, ধরে নিচ্ছি টোটাল ডিমান্ড হচ্ছে 10,000 পিস। এখন আমার প্রতি লটে আমি 1,000 পিস করে আনি। আমার ডিমান্ড হচ্ছে 10,000 পিস, আমি প্রতি লটে 1,000 পিস করে আনি। তাহলে আমার কয়টা লট লাগবে বলেন তো? 10টা স্যার। 10টা স্যার। আবার যদি প্রতি লটে 100টা করে আনি তাহলে কয়টা লাগবে? প্রতি লটে 100 করে আনলে কয়টা লাগবে? কয়টা লট লাগবে? একটা। আহ, 1000 করে আনলে 10টা। হ্যাঁ, তাহলে 100 করে আনলে কয়টা? আচ্ছা, একটা হোয়াইট বোর্ড খুলছি, দেখা যায় নাকি হোয়াইট বোর্ডটা? স্যার 100টা করে আনলে তো 100টাই লাগবে স্যার। আচ্ছা, একটা মিনিট, আমার হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আমাদের জি টোটাল স্যার। ডিমান্ড মনে করেন 10,000 পিস।
এখন আমি যদি প্রতি লটে 10,000 আনি, পিসেস পার লট, তাহলে টোটাল লট লাগবে কয়টা? একটা। একটা স্যার। তাহলে 1 লট লাগবে। ঠিক একই জিনিস যদি আমি 1000 পিস করে আনি, তাহলে কয়টা লাগবে? 10টা। 10টা। 10টা স্যার। 10টা লাগবে স্যার। গুড। যদি 100 করে আনি, 100। স্যার 100টা লাগবে। ওকে ফাইন। যদি 10টা করে আনি, 1000। 1000টা। একটা করে আনি, 10,000। 10,000টা। গুড। এর মাঝে কি আরো হাজারোটা কম্বিনেশন আছে না? এই 100 জি আর স্যার। 1000 মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, 1000 10,000 মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, থাউজেন্ডস অফ কম্বিনেশনস আর দেয়ার। যেই কম্বিনেশনটা আমাকে সবচেয়ে কম কস্ট দিবে সেটাকে আমি বলবো ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। যেই কন্ডিশনটা আমাকে সবচেয়ে কম কস্ট দিবে সেটাকে আমি বলবো ইওকিউ অর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। বুঝা গেছে? কাজে এরকম Yes, অনেক sir. কম্বিনেশন হইতে পারে, যেই কম্বিনেশন, তার মানে কি, ইফ উই গো ব্যাক টু আওয়ার স্লাইড, তার মানেটা হচ্ছে যে অর্ডার কোয়ান্টিটি পার লট, বেসিক্যালি প্রতি লটের অর্ডার কোয়ান্টিটি কত হলে আমার টোটাল কস্টটা মিনিমাম হবে, সেটাকে আমি বলছি ইওকিউ। ইকোনমিক মানে কি? সাশ্রয়ী, মিনিমাম কস্ট। তাহলে ইওকিউ ইজ দ্য অর্ডার কোয়ান্টিটি পার লট দ্যাট মিনিমাইজেস দ্য টোটাল কস্ট। খেয়াল রাখবেন। সো এখানে we have few assumptions, but মাথায় রাখবেন again যে for any theory there are so many assumptions. যে কোন থিওরি কিন্তু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে চলে। আমরা ধরে নিই আইডিয়ালিস্টিক সিচুয়েশন এরকম কিছু। ওকে, সো এখানেও কিছু অ্যাজাম্পশন আছে। লেটস টক অ্যাবাউট দ্য অ্যাজাম্পশনস। নাম্বার 1 হচ্ছে অনলি ওয়ান প্রোডাক্ট ইজ ইনভলভ। আচ্ছা, তরকারি ধরে নিচ্ছি আমি শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্টস আর নোন, ভেরি গুড। আমি অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্ট জানি। ডিমান্ড ইজ স্প্রেড ইভেনলি, প্রতি মাসে ডিমান্ড সমান। এটি কি আপনার কাছে লজিক্যাল মনে হয় যে প্রত্যেক মাসে ডিমান্ড একই থাকবে? না স্যার, এটাই না লজিক। স্যার, পসিবল না। লিড টাইম ডাজ নট ভ্যারি। এই যে আপনি অফিস থেকে ইউনিভার্সিটি যান বা বাসায় ফিরে যান, প্রত্যেকদিন এক্স্যাক্টলি একই সময় লাগে, এটা কি ফিজিবল, প্র্যাকটিক্যাল? No, sir. নো স্যার। এন্ড নো কোয়ান্টিটি ডিসকাউন্ট। তবে আপনি একটাই কিনেন, 1 লক্ষ পিসি কিনেন, ইফ ইটস দ্য কেস অফ র ম্যাটেরিয়াল, দেখবেন ইউ গেট লট অফ ডিসকাউন্ট। অনেক প্রোডাক্ট হয়তো দিবে না, বাট মোস্ট অফ দ্য কেসে র মেটেরিয়াল কিন্তু বাল্কে ডেফিনেটলি আপনাকে ডিসকাউন্ট দেবে। সো ইউ আর টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ দিস ওয়ান, বাট একটু খেয়াল করে দেখেন, উই হ্যাভ দিস 3 আর রিয়েলি আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশনস। বাট এখন পর্যন্ত ইউকিউর সরানোর মতন কোন থিওরি কিন্তু আবিষ্কৃত হয়নি। অ্যামেন্ডমেন্ট হয়েছে, মডারেশন হয়েছে, কিন্তু বা কিছু অ্যাড করছে আমরা কন্ডিশন, বাট থিং ইজ অরিজিনাল যে থিওরি এইটা কিন্তু এখন পর্যন্ত নো ওয়ান কুড রিপ্লেস দ্য ইউকিউ থিওরি। এখন আমরা আসি একটু কস্টে, যে আমরা কস্টগুলো পড়ছিলাম কিভাবে আমরা কস্টে ড্র করি। আচ্ছা বলেন তো, এই যে এখানে আপনাদেরকে একটা ছবি দেখাইছিলাম, প্রথম দিন আমার হাতে ছিল কত মনে আছে কারো? আমরা বলছিলাম প্রথম দিন আমার হাতে ছিল কত ওয়্যার হাউস? 100। 100। ফ্যান্টাস্টিক। 10 দিন পরে হয়ে গেল কত? 0। তাহলে ফার্স্ট উই হ্যাড 100 on hand. After 10 days, it was 0 at the end. তাহলে বলেন তো আপনার পার এভারেজ পার ডেতে স্টক কোয়ান্টিটি কি? আবারও 10। বলছি, আমাদের শুরুতে ছিল 100, লাস্টে ছিল 0। আফটার 10 days ইট বিকেম 0। তাহলে এভারেজ কোয়ান্টিটি কত ছিল? 10। স্যার 10। 10 সবাই কি একমত? জি স্যার 10 জি স্যার। ওকে গুড। এবার আমরা বোর্ডে চলে যাই আবার। আমাদের প্রথম জানি কত ছিল? 100। 100।
সেকেন্ড দিন কত ছিল? 10টা চলে গেলে 80 এই 90 90, sorry, থার্ড দিন 80, 80 70, 60, 50, 40, 30, 20, ঠিক আছে? এখন যদি আমি একটু জিনিসটা হাতে নেই, দাঁড়ান একটা মিনিট, বোর্ডের হাজারো ক্যারিকেচার আছে। এখন বলেন তো, হ্যাঁ হাতে একাই ভালো। এখন বলেন তো এই 100 বেকা হয় কেন আমার? এই দুটোর অ্যাভারেজ কত? টপ আর বটম ওয়ানের অ্যাভারেজ কত? স্যার 50। এই দুইটার অ্যাভারেজ কত? স্যার এটারও 50। সবগুলোই তো। স্যার সবগুলোর অ্যাভারেজ 50 হবে। 10 পাইলেন কেমনে? আপনাদের সবাই একমত হয়ে বলেন অ্যাভারেজ 10, 10টা পাইলেন কোথায় বলেন? জি স্যার। আচ্ছা, এবার বলি আমরা অ্যাভারেজ জানি কেমনে হয়? সবগুলোকে যোগ করে টোটাল সবগুলা যোগ করে। আচ্ছা, আমি কয়টা সংখ্যা বলছিলাম আপনাদেরকে? স্যার 10টা। তাই একটা সংখ্যা। আমি সংখ্যা সরি দিছিলাম একটা। কয়টা? আমি একটা। বলছিলাম শুরুতে মনে আছে, একশো শুরুতে হ্যাঁ। 100 আর শেষে 0। জিরো সংখ্যা কয়টা দিছি? একটা স্যার দুইটার দুইটা। অ্যাভারেজ 50। দুইটা জিরো তাইলে অ্যাভারেজ করলে কি দিয়ে ভাগ করতে হয়? 10 দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে 2 দিয়ে। আপনারা 10 দিয়ে করলেন কই ঠিক আছে? ওই যে বলছি 10 দিন, কনফিউজড হয়ে গেছেন। অ্যাভারেজ ডাজন্ট স্যার ম্যাটার। আপনি তো আমাদেরকে কনফিউজড করেন ইয়েস, শুধু। এক্স্যাক্টলি। কেন মিডে বুঝেন নাই? জি স্যার আরে। এইটাই, ফাইনালি আরো বুঝবেন। তো এখন যেটা হচ্ছে, তার মানে কি আমার কিন্তু আসলে বেসিক্যালি দিস ইজ 2। তো দুইটা সংখ্যার অ্যাভারেজ কি হবে বলেন তো? দুইটা সংখ্যা অ্যাভারেজ কি বলবো আমরা? 50। মানে দুইটা সংখ্যা অ্যাভারেজ কেমনে বের করে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ এটা বড় করো। যোগ আর করে। ছোটটাকে আজকে বাসায় গিয়ে আবার নতুন করে অ্যাভারেজ শিখবেন, যে অ্যাভারেজ কিন্তু দুইটা যোগ করে 10 দিয়ে ভাগ হয় না, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। স্যার 2 দিয়েই তো বলছি। ইয়েস, তা তো বুঝলাম, কিন্তু শুরুতে কি কইছিলেন? স্যার শুরুতে ওই তো যে বলছিলেন সব কনফিউজ 10 করাতে করে। ভুলে গেছিলাম। হ্যাঁ, তাহলে যদি আমার 100 এর বদলে এখানে কিউ থাকতো আর শেষে 0 হইতো, তাহলে অ্যাভারেজ কি হতো? Q by শুরুতে 2, কিউ, শেষে 0, অ্যাভারেজ কত বলেন? Q/2 Q by স্যার। 2, Q/2, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা কি বললাম এখানে দেখেন, আমাদের যে এটা Q/2, তাই না? ওকে, ফাইন। এখন এটা হচ্ছে অ্যাভারেজ কোয়ান্টিটি ইন দ্য স্টক। প্রতি ইউনিটের হোল্ডিং কস্ট যদি H হয়, প্রতি ইউনিটের হোল্ডিং কস্ট যদি H হয়, তাহলে টোটাল হোল্ডিং কস্ট কত হবে বলেন তো? প্রতি ইউনিটের হোল্ডিং কস্ট H, টোটাল হোল্ডিং কস্ট কত? Q by বলেন তো? 2H, ইয়েস। একটার দাম যদি 5 টাকা হয়, 10টার দাম কত? তাহলে একটা দাম যদি H টাকা হয়, Q/2 এর দাম এত না নাকি? জি না স্যার। বুঝতে পারলে বলেন প্লিজ। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন বলেন কিউ যদি 0 হয়, হোল্ডিং কস্ট কত হবে? 0 হবে স্যার। 0 হবে। এরপরে কিউ যত বাড়বে তত হোল্ডিং কস্ট বাড়বে না কমবে বলেন তো? বাড়বে স্যার। বাড়বে স্যার। স্যার 0 কি হবে আসলে? কারণ হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার তো রয়ে যাচ্ছে একটা। এইটা একটা কোশ্চেন। যে আমার অফিসিয়ালি বলে ইট শুড স্টার্ট এট 0 এন্ড দেন ইট গো আপ, বাট অ্যাকচুয়ালি যখন দেখা যাচ্ছে আমার ঘরটার টাকা অলরেডি আসতেছে, রেন্টে আসতেছে, মানুষ রাখছি, তাদের টাকা আসতেছে, এগুলো লাগে, ওই জায়গা হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর ওইটুকু হচ্ছে ফিক্সড। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এখন আমাদের পক্ষে এটা বের করা সম্ভব না আসলে এক্স্যাক্টলি,
কারণ এটা কোনো ফাংশন মেনে চলে না। যে মনে করেন আমার 10টা তো যা 15তে সেই হিসাবে বাড়বে তা কিন্তু না। এই জন্য আমরা করি কি, যে শুরু আর শেষটাকে অ্যাভারেজ ধরে করে ফেলি। কারণ এক্স্যাক্টলি ফাইনালে দেখি যে আমরা ফুল ওয়্যারহাউস ভরা থাকলে কত হয়, সেটাকে আমরা সিম্পলি 2 দিয়ে ভাগ করি, যে অ্যাভারেজে আমাদের এই পরিমাণ খরচ। এটার জন্য এক্সাক্ট অ্যামাউন্ট দেয় না এটা। কিন্তু আমরা যেহেতু ফাংশনে ফেলতে পারি না, এইভাবে জিনিসটা ফাংশন করে নেই, যে ঠিক আছে আমার যা অ্যামাউন্ট আছে তার, কারণ কিউ 0 হলে আসলে 0 হয় না, আবার সমান তালে বাড়েও না। কিন্তু যেটাকে আমরা অ্যাজাম্পশন করে নেই যে ঠিক আছে ফাইন, আমাদের ফাংশনে ফেলার জন্য আমরা যেটা করি, ঠিক আছে ফাইন, যতই আমার কোয়ান্টিটি বাড়বে তত আমার হোল্ডিং কস্ট বাড়তে থাকবে, এইভাবেই আমরা জিনিসটা করি। তো ওই জন্যই আমরা করি কি, ফুল যখন থাকে ওয়্যারহাউস ফুল, তখন এই খরচটা নেই, সেটাকে 0+ দিয়ে অ্যাভারেজ করে দিই, এইটা আমাদের অ্যাভারেজ কস্ট হিসেবে আমরা ধরে নিই। এই জন্য আমরা অ্যাভারেজটা নিই এখানে, আর কিছু না। আচ্ছা, এবার আমরা একটু আগে আলাপ করছিলাম যে আমাদের টোটাল ডিমান্ড যদি 10,000 পিস হয়, এবং যদি আমাদের প্রতি ইউনিটে যদি আমরা 1000 করে আনি, তার জন্য কয়বার আনা লাগবে, কয়টা লট আনা লাগবে? 10 বার 10 বার। কেমনে করলেন, করে কিভাবে? আচ্ছা, ভাগ করে ভাগ এর করে। ভাগ। আমাদের টোটাল ডিমান্ডটাকে আমরা প্রতি লটের কোয়ান্টিটিতে ভাগ করছি। তাহলে আমার ডিমান্ডটা ছিল ডি, প্রতি লটের কোয়ান্টিটি হচ্ছে কিউ, তাই এটা হচ্ছে আমাদের নাম্বার অফ লটস। আর প্রতি লটের কস্ট যদি এক্স হয়, তাহলে টোটাল কস্ট কত হবে? প্রতি লটের অর্ডারিং কস্ট যদি এক্স এস হয়, তাহলে টোটাল অর্ডারিং কস্ট কত হবে? So ডি D বাই এর কিউ। এটা হয়ে যাবে না? এক লটের কস্ট এস, তাই ডি বাই কিউ লটের কস্ট কত? এস। বোঝা গেছে? না বুঝতে পারেন প্লিজ। এখন বলেন, কিউ যত বাড়বে তত আমার হোল্ডিং কস্ট বাড়বে না কমবে? কমবে। কিউ যত বাড়বে তত আমার হোল্ডিং কস্ট বাড়বে না কমবে, বলেন তো? হোল্ডিং কস্ট হোল্ডিং না, অর্ডারিং কস্ট, সরি, কমবে। কমবে, কারণ কিউটা নিচে আছে। যত কিউ বাড়বে ততই ভ্যালুটা কমতে থাকবে। এখন দেখেন, আমাদের যত কিউ বাড়ে তত আমাদের হোল্ডিং বাড়ে, অর্ডারিং কমে, আর যত কিউ কমে তত আমাদের হোল্ডিং কমে, অর্ডারিং বাড়ে। বাট উই আর লুকিং ফর দ্য মিনিমাম কস্ট, দ্যাট ইজ কল্ড দ্য ইউকিউ। Wherever the cost is minimum, that is called UQ. Then if you go towards right, that means more quantity, then your holding cost will be increased, but the ordering cost will be decreased. But if you go towards left, that means you are buying less quantity per lot, then your ordering cost will be increased because you have to get a lot of lots, multiple lots, but your holding cost will be reduced because the amount is small. Now we have to find out the minimum point. তাহলে এখানে বলেন তো মিনিমাম পয়েন্ট কোন, মিনিমাম কস্ট কোন পয়েন্টে হবে? দুইটা যেখানে ই করতেছে নেই। মিনিমাম কস্টটা কোথায় হবে বলতে পারবেন? দুইটা যেখানে মিলিত দুইটা হচ্ছে। যেখানে ইন্টারসেক্টিং পয়েন্ট intersect করতেছে। তাহলে আমরা কি বলতে পারি? The intersection point of holding cost and ordering cost is UQ. অথবা UQ is the intersection point of holding cost and ordering cost. বুঝতে পারছেন? তার মানে again, তার মানে কি বলছি, যে intersection point of holding cost and ordering cost is UQ. ক্লিয়ার ব্যাপারটা নাকি? জি স্যার। ক্লিয়ার Yes, না sir. হলে একটু Yes, বললেন sir. প্লিজ। তাহলে কি ক্লিয়ার হলো, যে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট অফ হোল্ডিং কস্ট এন্ড অর্ডারিং কস্ট ইজ ইউকিউ। এটা তো ক্লিয়ার হয়েছে নাকি? Yes, sir. বাট আনফরচুনেটলি ক্লিয়ার হয়নি। কারণটা হচ্ছে এই স্টেটমেন্টটা কমপ্লিটেড রং স্টেটমেন্ট। ইন্টারসেকশন পয়েন্ট ইজ ইউকিউ অর দ্য মিনিমাম কস্ট, দের ইজ নো প্রুফ অন দ্যাট ওয়ান। এবং আরো আনফরচুনেট যে মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিজ আর টিচিং লাইক দ্যাট, দ্যাট ইন্টারসেকশন পয়েন্ট ইজ ইউকিউ। নো, দ্যাটস কমপ্লিট রং কনসেপ্ট। ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু অ্যাড দিস টু কস্ট আপ। আমরা জানি যে আমাদের হোল্ডিং প্লাস অর্ডারিং মিলে হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট। কাজে দুটো আপনি যোগ করলে এরকম একটা গ্রাফ পাবেন, এবং দ্য মিনিমাম পয়েন্ট অফ দ্যাট গ্রাফ উইল রিপ্রেজেন্ট দ্য ইউকিউ। এখন এই গ্রাফে টোটাল কস্টের মিনিমাম পয়েন্ট কোন জায়গায় বলেন তো? টোটাল কস্টের মিনিমাম পয়েন্ট কোন জায়গায়?
এর ওই মাঝখানে ইন্টারসেকশন পয়েন্ট ওখানে মনে হচ্ছে। আনফরচুনেটলি অর ফরচুনেটলি, তার মানে ঘুরে পেঁচে আবার ওই জায়গায় আনলাম, তো খালি খালি এটা কেন ভেজালাম। বাট খেয়াল রাখবেন একটা জিনিস, যদি আপনি বলেন যে ইন্টারসেকশন পয়েন্ট ইজ ইও কিউ, দেন ইটস রং। বাট দ্য রাইট স্টেটমেন্ট ইজ ইও কিউ, ভালো করে শুনবেন, দ্য রাইট স্টেটমেন্ট ইজ ইও কিউ মে অর মে নট পাস টু দ্য ইন্টারসেকশন পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাইট স্টেটমেন্ট। EOQ may or may not pass to the intersection point. বুঝতে পারছেন? তাইলে আমরা যদি বলি intersection point is EOQ, then this is not correct. But EOQ may or may not pass to the intersection point. খেয়াল রাখবেন এটা। কথাটা ক্লিয়ার হয়েছে কি? ইয়েস স্যার। এখন আমাদের কারো মনে আছে লাস্ট অ্যাজাম্পশনটা কি ছিল? Anyone can remember? What was the last assumption of the EOQ? Last one. সবগুলোর মধ্যে। স্যার ওই যে কোয়ান্টিটি কম বেশির ক্ষেত্রে প্রাইসের আমরা বলছিলাম নো কোয়ান্টিটি ডিসকাউন্ট। যদি কোনো কোয়ান্টিটি ডিসকাউন্ট না থাকে তাহলে কি ম্যাটেরিয়াল প্রাইস না ফিক্স না কনস্ট্যান্ট বলেন তো? ইফ দ্যার ইজ নো কোয়ান্টিটি ডিসকাউন্ট তাহলে কি ম্যাটেরিয়াল প্রাইস ফিক্স নাকি ভ্যারিয়েবল, কোনটা? ফিক্সড। ফিক্সড। ফিক্সড কস্টের লাইনটা কেমন হয় বলতে পারবেন, মনে আছে কারো? ফিক্সড কস্টের লাইনটা কেমন হয়? প্যারালাল হয়েছে, প্যারাল টু হোয়াট? প্যারালাল টু কোয়ান্টিটি প্যারাল টু এক্স অ্যাক্সিস, হরাইজন্টাল লাইন হয়, দিস দ্য ফিক্সড কস্ট লাইন। এখন এই যে টোটাল কস্টের সাথে যাতে ম্যাটেরিয়াল কস্টটা অ্যাড করেন, আমার কি কস্ট বাড়বে না কমবে বলেন তো? বাড়বে স্যার। কস্ট বাড়লে এটা কোন দিকে উঠবে? কস্ট বাড়বে স্যার ওয়াই অ্যাক্সিসের দিকে উঠবে। তার মানে আমাদের কিন্তু কস্টটা বেড়ে যাচ্ছে, কারণ ইউ আর অ্যাডিং দ্যাট, বেসিক্যালি ইউ আর অ্যাডিং দিস টু or three. তাহলে আমরা বলছি যে ইফ ইউ add the material cost, and as the material cost is constant, definitely doesn't matter constant or variable, but as you adding the material cost, the total cost will be increased. But the question is, increase তো হইলো ভালো কথা, একটু খেয়াল করে দেখেন, এখন আবার তাকাবেন, দেখেন তো আমাদের কস্টটা বাড়তেছে, কিন্তু ইওকিউ যেটা ডানে বামে যাচ্ছে, ইওকিউ পয়েন্টের কোনো চেঞ্জ হচ্ছে না বলেন তো? হচ্ছে না স্যার। ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ ভালো করে খেয়াল করবেন যে আমাদের এখানে এই যে আমাদের আগে ছিল এই পয়েন্টটা, এটা হচ্ছে ডানে বামের পয়েন্টটা, খেয়াল করবেন আগে ছিল আমাদের এই পয়েন্টটা, এখন কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি ম্যাটেরিয়াল কস্ট। তাতে কি ইওকিউ ডানে বামে কোথাও সরছে নাকি আগের জায়গাতেই আছে? সেম প্লেস। সেম প্লেসে আছে। তার মানে কি ম্যাটেরিয়াল কস্ট অ্যাড করেন আর ম্যাটেরিয়াল কস্ট অ্যাড নাই করেন, it doesn't affect the EOQ if the material price is constant. Again, EOQ doesn't have any impact on, sorry, material cost doesn't have any impact on EOQ if there is no quantity discount. তাহলে কোয়ান্টিটি ডিসকাউন্ট থাকলেও EOQ যা হবে, না থাকলেও কিন্তু EOQ তাই হবে। বলেন বুঝতে পারছেন? তার মানে ম্যাটেরিয়াল কস্টের কোনো এফেক্ট আমার ইউকিউ করবে না অ্যাজ লং অ্যাজ দ্য ম্যাটেরিয়াল কস্ট ইজ কনস্ট্যান্ট, তাহলে আমাদের কোনো এফেক্টই এখানে থাকবে না। ক্লিয়ার কিনা সবাই প্লিজ? এখান থেকে থিওরি কোশ্চেনটা কেমন হতে পারে স্যার? ওমা আমি কেমনে কমু, এটা তো আমি জানি না তো। আচ্ছা, এটা এর মধ্যেই থাকবে, কি যে কখন মাথায় আসে তা তো জানি না। এবার তাইলে আমরা যদি একটু কস্টগুলো দেখি, এটা আমরা অলরেডি আগেই ক্যালকুলেট করছিলাম এই দুইটা, সো দ্যাট ওয়াজ আওয়ার টোটাল কস্ট হোল্ডিং অ্যান্ড অর্ডারিং মিলায়। যখন ম্যাটেরিয়াল কস্টটা অ্যাড করছি তখন দেখেন সাথে একটা জিনিস অ্যাড হয়েছে, দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়াল কস্ট। তো ডি হচ্ছে আমাদের টোটাল ডিমান্ড,
আর যেহেতু আমাদের কোনো ডিসকাউন্ট নাই, তার মানে পি ডাইরেক্ট বসে যাবে গুণ হয়ে, কারণ একটা যদি 5 টাকা হয় তাহলে 100 পিসের দাম 500 টাকা, আবার 1 লাখ পিসের দাম 5 লাখ টাকা, কারণ সোজা পি দিয়ে পূরণ। কারণ টোটাল কস্ট হচ্ছে ডি ইন্টু পি, টোটাল ডিমান্ড মাল্টিপ্লাইড বাই দ্য কি প্রাইস, পার ইউনিট প্রাইস। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন, কারো মনে আছে কিনা বিজনেস ম্যাথে পড়ছেন, সেটা হচ্ছে একটা কার্ভের ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করে বলেন তো? একটা কার্ভের ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করে জানেন? বলতে পারবেন ভ্যারিয়েবল দিয়ে। কিভাবে বের করে, কোন ভ্যারিয়েবল দিয়ে, কি কোন আইটেমটা দিয়ে আমাদের এটা বের করা হয়? ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটা কিভাবে চেক করে? এনিওয়ান? নাই। কোন টেকনিকটা? এই টেকনিকটাকে আমরা বলি, কারো মনে আছে কিনা, ডিফারেন্সিয়েশন। কারো কি মনে আছে? জি স্যার। ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন করে স্লোপ ইকুয়াল টু 0 করলেই আমরা কিন্তু মিনিমাম পয়েন্টটা বের করতে পারি বা ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে পারি। মিনিমাম ম্যাক্সিমাম দুই ক্ষেত্রেই কিন্তু স্লোপ 0 হয়। দেখি এবার কেউ জানেন কিনা, ডি ইন্টু পি যে ম্যাটেরিয়াল কস্ট আমাদের ধরছিলাম, ম্যাটেরিয়াল কস্টটা ইজ ইট কনস্ট্যান্ট অর ভ্যারিয়েবল? ম্যাটেরিয়াল কস্টটাই কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল বলেন তো, মনে আছে? তো যদি ওই যে ডিসকাউন্ট না থাকে তাহলে তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার আমাকে বলেন, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলেন তো? এ তো পারা উচিত। ডেফিনেটলি করে এটা আসছি। তো রিমেইন সেম। না, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে ইট বিকাম 0। যদি আপনার কনস্ট্যান্টের সাথে কোনো ভ্যারিয়েবল না থাকে, তাহলে সেই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যায় 0। বুঝতে পারছেন? একটা মিনিট একটু ধরেন, হ্যাঁ একটা। সরি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টটাকে, যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্ট করলে হয়ে যায় 0। এখন দেখেন তো, আফটার ডিফারেন্সিয়েশন এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি হবে বলেন তো? আফটার ডিফারেন্সিয়েশন এই দুইটার মধ্যে পার্থক্য কি হবে বলেন তো? কোন দুইটা আরেকবার দেখবে? এই যে একটা হচ্ছে টোটাল কস্ট আর একটা হচ্ছে ইনক্লুডিং ম্যাটেরিয়াল। আফটার ডিফারেন্সিয়েশন এটা তো কনস্ট্যান্ট, তাই ডিফারেন্সিয়েট করে এটা কি হবে? 0। 0। ভেরি গুড। দুইটা সেম ধরে তো। এটা সেম হয়ে যাবে না? জি স্যার। দ্যাটস ওয়াই আমরা বলছিলাম যে আমাদের কস্ট বাড়তেছে। দেখেন এখানে কিন্তু কস্ট বাড়ছে, কিন্তু কস্ট কিন্তু অ্যাড হয়েছে ডি ইন্টু পি, কিন্তু ডিফারেন্সিয়েশনের পরে দুইটা কিন্তু সেম হয়ে গেল। এর জন্য কস্ট বাড়বে কিন্তু আমার ইও কিউ কিন্তু চেঞ্জ হবে না। দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। কস্ট বাড়বে কিন্তু ইও কিউ চেঞ্জ হবে না। আমরা কি বলছিলাম যে ম্যাটেরিয়াল কস্ট থাকুক আর না থাকুক, ইও কিউ কিন্তু সেম। দেখেন কেন সেম? এই যে আমাদের এটা ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে,
After differentiation, both will be same. যাই হোক না কেন আলটিমেটলি আমাদের কিন্তু এই দুইটার ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলছি ম্যাটেরিয়াল কস্ট ডাজন্ট এফেক্ট দ্য ইউকিউ অ্যাজ লং অ্যাজ দের ইজ নো কোয়ান্টিটি ডিসকাউন্ট। তাই ডিফারেন্সিয়েট করে এটা আপনাদের করা লাগবে না, বাট আমাদের হ্যান্ড আউটে করে দেওয়া আছে। ডিফারেন্সিয়েট করে আমরা এই ফর্মুলাটা পাই। বলেন তো এখানে ডি কি? স্যার ডি তো ডিমান্ড। ডি হচ্ছে ডিমান্ড। তারপরে এস কি? সাপ্লাই। দইরা মায়ের। এখানে সাপ্লাইয়ের কোনো না, কথা স্যার। হয়েছে আজ পর্যন্ত? স্যার অর্ডারিং কস্ট। এক্স্যাক্টলি। আর এইচ হচ্ছে হোল্ডিং কস্ট। স্যার হোল্ডিং কস্ট। তাহলে as long as you have the demand, holding cost and supply না, ordering cost, then you can easily find out the UQ. Clear? জি স্যার। Okay. এখন আমরা একটা রিডিটি ইনকর্পোরেট করব। আমরা একটা রিডি ইনকর্পোরেট করব, অন্যগুলো না। আমরা জাস্ট একটা রিডি ইনকর্পোরেট করব। সেটা কি রিডি হবে? এখন আমরা বলবো উই ডু হ্যাভ কোয়ান্টিটি ডিসকাউন্ট। আমরা এতক্ষণ বলছি আমাদের কোয়ান্টিটি ডিসকাউন্ট নাই, বাট এখন আমরা বলবো উই ডু হ্যাভ কোয়ান্টিটি ডিসকাউন্ট। আপনারা কি কেউ কখনো বাসায় ইলেকট্রিক বিল দেখছেন বা দিচ্ছেন কখনো? জি স্যার। দেখছেন বিলগুলা যে প্রতি ইউনিটে কিন্তু বাড়ে না, খেয়াল করে দেখছেন? এটা স্ল্যাব ওয়াইজ যে বিলগুলা হয়, যে ইউনিট ওয়াইজ, যেমন 1 থেকে 100 ইউনিট এক রেট, জি স্যার দেখেছি। এক রেট, এক একটা স্ল্যাব ওয়াইজ। আবার যেমন ইনকাম ট্যাক্স আপনারা জানেন যে স্ল্যাব ওয়াইজ ইনকাম ট্যাক্স হয়, যে ফার্স্ট 3 লাখ, 3.5 লাখ বা 4 লাখ পর্যন্ত 0, তারপরে 1 লাখ, 2 লাখ, এভাবে 5% থেকে শুরু করে বাড়তে থাকে। এখানেও কিন্তু ডিসকাউন্টে যখন হয় এইভাবে কিন্তু ডিসকাউন্টটা হয়। ডিসকাউন্টটা কিন্তু এরকমই হয় যে সব সময়, যে আমাদের স্ল্যাব ওয়াইজ, যেটা সার্টিন প্রতি ইউনিটে কমে না, একটা সার্টিন ইউনিট পর্যন্ত, যেমন 1 থেকে 100 পর্যন্ত আমি এত টাকা দিব, 200 থেকে 200 পর্যন্ত এত টাকা দিব, এইভাবে করে কিন্তু আমাদের ডিসকাউন্ট হয়। খেয়াল রাখবেন। ওকে, তাহলে আচ্ছা আমার এখানে একটা আজান পড়তেছে, আজানটা শেষ হলে বি ব্যাক, জাস্ট 2 মিনিটস, আজান শেষ হলে ব্যাক।
শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে জি স্যার। তাহলে এখন দেখেন আমার আগে ছিল ম্যাটেরিয়াল কস্টটা ফিক্সড, এখন স্ল্যাব ওয়াইজ এটা ডিসকাউন্ট পেলাম। তাহলে ম্যাটেরিয়াল কস্ট যখন কমে আসতেছে, এটা কি টোটাল কস্টে এফেক্ট করবে না করবে না, কি মনে হয় আপনাদের কাছে? করবে। করা উচিত না? জি স্যার। ওকে, কিভাবে করে? একদম একই প্যাটার্নে দেখবেন, যেখানে যেখানে নামছে সেখানে সেখানে নেমে প্যারাল, যেহেতু বাকি দুটো চেঞ্জ হচ্ছে না, সেখানে যেখানে নেমে প্যারাল টু অরিজিনাল লাইন, সেখানে সেখানে প্যারাল টু অরিজিনাল লাইন। এখন নতুন একটা কার্ভ হয়ে গেল আমাদের জিগজ্যাগ কার্ভটা। এখন যদি আমি দেখি এখানে, এটা ছিল আমার আগে ইও কিউ, এখন আপনার দেখার সুবিধার্থে দেখেন তো এই পয়েন্টের নিচে আরো কোনো পয়েন্ট আছে কিনা? আছে স্যার, জি স্যার। কোন দিকে আছে? ডান দিকে স্যার। ডান Right. দিকে আছে। তাইলে কি ইও কিউ আর এই পয়েন্টে এখন থাকবে? আমরা ইও কিউ মানেটা কি? মিনিমাম কস্ট। তাহলে মিনিমাম কস্ট এই পয়েন্ট, তার মানে ইও কিউ এখন সোজা রাইটে চলে আসলো না? জি স্যার। তাহলে এখন যদি আমি বলি ইও কিউ কি কি আর হোল্ডিং এর অর্ডারিং এর ইয়ে ইয়ে পয়েন্টে, ইন্টারসেকশন পয়েন্টে আছে না নাই? নাই স্যার। নাই স্যার। এই যদি আপনি বলেন ইন্টারসেকশন পয়েন্ট ইজ ইও কিউ, দ্যাটস কমপ্লিটলি রং। বাট ইও কিউ মে অর মে নট পাস টু দ্য ইন্টারসেকশন পয়েন্ট। কখন পাস করতে পারে বলে দেই ভালো করে। when you are following all the, ওই যে আমরা পাঁচটা assumption পাইছিলাম, when you are following all the assumptions, doesn't matter, it will must pass to the intersection point. So sorry, এখানে situation a matter না, কাজে if you follow all the assumptions then EOQ must pass to the intersection point, খেয়াল রাখবেন, then EOQ must pass to the intersection point. অ্যাজাম্পশন ফলো করলে পাস করবে intersection। সবগুলা যদি ফলো করেন পাঁচটাই, দেন ইট মাস্ট পাস টু দ্য ইন্টারসেকশন পয়েন্ট। আর যদি আপনি একটা অ্যাজাম্পশনও সরায় আপনি রিয়েলিটি ইনকর্পোরেট করেন, যেটা আমরা এখন করলাম, তাতে এটা ইওকিউ মানে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাস করতেও পারে, নাও করতে পারো। আবারও বলছি, ইফ ইউ ফলো অল দ্য অ্যাজাম্পশনস ইওকিউ মাস্ট টু দ্য ইন্টারসেকশন পয়েন্ট, বাট if you just change some assumption to reality, then EOQ may or may not pass to the intersection point, খেয়াল রাখবেন, করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, এখন এটা কোন দিকে সরলো বলেন তো, ডানে না বামে, কোন দিকে সরলো ইওকিউটা? অরিজিনাল থেকে কোন দিকে সরছে? ডানে। ডানে সরছে। আচ্ছা, ডানে সরলো কেন, বামে না সরে? why it have to be shifted towards right, why it doesn't have to be shifted towards left? কস্ট কমেছে। বেসিক্যালি আমরা যখন ডিসকাউন্ট পাই, আমরা কি বেশি কিনলে পাই না কম কিনলে পাই? বেশি কিনলে। বেশি কিনলে পাই। কোয়ান্টিটি বাড়ছে স্যার, এই জন্য ডান দিকে সরছে। বেশি এক্স্যাক্টলি, যেহেতু ডান দিকে আমাদের কোয়ান্টিটি বেশি এবং আমরা ডিসকাউন্ট পাই বেশি কিনলে, এই কারণে কিন্তু আমাদের যদি শিফট করে, আমরা এখানে আরো একটা স্টিল কার্ভ দেই, বেটার কার্ভ দেই, যেটা উইথ ফিউ আদার স্টেপস। তাহলে খেয়াল রাখবেন, যদি শিফট করে, করবে কিনা গ্যারান্টেড না, যদি শিফট করে ইট হ্যাভ টু বি শিফটেড টুয়ার্ডস রাইট, ইট ক্যান নেভার বি শিফটেড টুয়ার্ডস লেফট। খেয়াল রাখবেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আসলে ডান দিকে, এখন ডান দিকে দেখেন তো কয়টা স্ল্যাব আছে এখানে? ডান দিকে কয়টা স্ল্যাব আছে? দুইটা স্যার। কেমনে একটু উঠাই দিই, ভালো করে দেখাই। তার মানে কি, আমরা যদি শিফট করে ইট হ্যাভ টু বি টুয়ার্ডস রাইট, মোর কোয়ান্টিটি দিকে শিফট করবে। এবার দেখেন তো কয়টা স্ল্যাব আছে? তিনটা। 3টা স্ল্যাব আছে। ফার্স্ট স্ল্যাবে মিনিমাম কস্টটা কোন জায়গায় আছে? শুরুর পয়েন্টে না শেষের পয়েন্টে মিনিমাম কস্ট? ফার্স্ট শুরুর স্ল্যাবে পয়েন্টে। স্টার্ট পয়েন্টে। হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড স্ল্যাব, কোথায় মিনিমাম কস্টটা আছে? স্টার্টিং পয়েন্টে স্যার। এগেইন স্টার্ট পয়েন্ট। হোয়াট অ্যাবাউট দ্য থার্ড স্ল্যাব? শুরুর। শুরুর পয়েন্ট। তার মানে কি, প্রতিটা শুরুর পয়েন্ট আমাদের চেক করতে হবে, বিকজ উই আর নট শিওর whether those are ups and downs. It depends on the amount of the discount. তো দুটা স্টেপ আমাদের লাগবে। একটা হচ্ছে if it moves, it have to be moved towards right, it can never be shifted towards left. That means you have to move forward to the next one, মানে more quantity, not less quantity.
And number two, প্রতিটা স্ল্যাবের স্টার্ট পয়েন্ট আপনাকে চেক করতে হবে। We have 3 slabs over here. We have to check all 3 slabs, 3 points. তাহলে এই দুইটা লাইনে আমি কেন লিখছি বলেন তো? ফরওয়ার্ড। এই দুইটা লাইন যে আমি লিখলাম, কেন লিখলাম বলেন তো? স্যার কেন লিখলাম? মিনিমাম কস্ট পাওয়ার না। জন্য। স্যার ইও কিউ মুভ করবে কখন ডান দিকে না। এটা না, সেই জন্য লিখি নাই। লিখছি হচ্ছে এখন আমরা এই দুইটা পয়েন্ট দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কটা করব। সো দিস ইজ দ্য ম্যাথ অফ দিস চ্যাপ্টার। আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু খাতা কলম নিয়েন প্লিজ। এটা নিজের হাতে করতে আমি করে দিইনি এটা, কিন্তু আপনি যদি খালি দেখেন, আচ্ছা রেকর্ডিং তো আছে শুনে নিব, প্লিজ ডোন্ট ডু ইট, এটা ভুল করবেন। এখানে আমার কি দেওয়া আছে? ডি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এস দেওয়া আছে, যেদিন আমরা অলরেডি পড়ছি। নাও বাই সিইং এট দ্য কোশ্চেন, ক্যান ইউ টেল মি হোয়েদার ইট হ্যাজ দ্য কোয়ান্টিটি ডিসকাউন্ট অর নট? এই ম্যাথে কোয়ান্টিটি ডিসকাউন্ট আছে না নাই কি মনে হয়? আছে স্যার, এই ম্যাথে কোয়ান্টিটি ডিসকাউন্ট আছে। আছে। Because you have multiple slabs, multiple price. Only single price থাকলে we don't have quantity discount. তাহলে first before starting, what we have to start now? Like start এ আমার যেটা করতে হবে, এই ইকুয়েশন আমরা দেখছিলাম একটু আগেই, যে 2ds over h। এখানে d আছে, s আছে, h আছে, সব আছে। ক্যালকুলেট করে আমাকে বলেন আপনাদের ক্যালকুলেশন। ক্যালকুলেট করে আমাকে, আমার নাই এখানে রেজাল্ট, ক্যালকুলেট করে আমাকে বলেন অ্যামাউন্ট কত হয়েছে। সব ডেটা দেওয়া আছে, প্লিজ নিজেরা করেন প্লিজ। ফাইনালি অঙ্ক ভুল করেন না, এখানে মিডে এমন এমন অঙ্ক ভুল করছেন, এটা ভুল করা ঠিক হয়নি। — 69.97 আসে। 69.97, এটা কি বের করলাম আমরা? হোয়াট ওয়াজ ইট? কিউ। কিউটা কি মনে আছে? কিউটা কি বলছিলাম আমরা? স্যার মিনিমাম কস্ট। না, কিউ ইজ নট কস্ট। ইও কিউ নো, কিউ বলতে কি বুঝাই আমরা? কিউতে কি হয়? কোয়ান্টিটি। কোয়ান্টিটি, Quantity, মিনিমাম sir. কোয়ান্টিটিটা আমাদের নট যেটা মিনিমাম কোয়ান্টিটি। মিনিমাম কোয়ান্টিটি বলতে ভুল হবে। যেই কোয়ান্টিটির জন্য কস্টটা মিনিমাম হয়, ও দিস ইজ আচ্ছা দ্য কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি ফ্র্যাকশন হতে পারে? রাউন্ড করে বেশিটা নিতে হবে বেশিটা স্যার। বা কমটা যাই দেন না কেন, আপনি রাউন্ড করতে হবে। কাজে আমরা রাউন্ড অফ বলবো, যেটা 0.5 এর নিচে থাকলে নিচে যাব, 0.5 এর উপরে থাকলে উপরে যাব। তাহলে কত হচ্ছে আমাদের কিউ এখানে? 70। 70, ভেরি গুড। এখন আমাদের আরেকটা ইকুয়েশন আছে টু ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট। তাহলে ইকুয়েশনে এখন আমাদের কিউ তো 70 বসে গেল, লাস্টে একটা আছে হচ্ছে পি। তাহলে when q is 70, what's the value of p? বলেন তো পি এর ভ্যালু 18 কতটা? একটু এখানে 18 4টা ভ্যালু দেওয়া আছে, 20, 18, 17, 16। আমরা কোনটা ধরবো এখানে? 18। 18 কেন ধরবো? এটা 50 থেকে 79 পর্যন্ত কারণটা ইউনিটের হচ্ছে জন্য। আমাদের হচ্ছে আমরা বের করছিলাম 70, আর 70 পরে এই স্ল্যাবের মধ্যে। কাজে এই স্ল্যাবের মধ্যে যেহেতু সেকেন্ড স্ল্যাবে, সো আমাদের প্রাইসটা হচ্ছে 18। তাহলে এখন আমাকে করে বলেন তো রেজাল্টটা কত হচ্ছে? একজন না কয়েকজন করেন প্লিজ। স্যার ডি এখানে, ও আচ্ছা হ্যাঁ আছে। জি তো আছে। তো আসে বলেন, কয়েকজন করে বলেন, একজনটা তো বিশ্বাস করতে পারবো না, বলে তো পারে।
এতক্ষণ তো লাগার কথা না। এতক্ষণ লাগে? এটা এতক্ষণ লাগার কথা নেই ক্যালকুলেশন। স্যার একটু 14,967.8। আর কেউ? 14,968 Okay, 68 14,968 আচ্ছা, গুড গুড। তাহলে একটা পেলাম 14,968। যদি আমাদের আজকে কোয়ান্টিটি ডিসকাউন্ট না থাকতো তাহলে কিন্তু এই 70ই হতো ইউকিউ, আর এটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট। বাট অ্যাজ উই ডু হ্যাভ কোয়ান্টিটি ডিসকাউন্ট, আমাদের কিন্তু এখানে থামলে চলবে না। কোয়ান্টিটি ডিসকাউন্ট না থাকলে কিন্তু এখানে শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের কোয়ান্টিটি ডিসকাউন্ট আছে, এখানে থামলে আমাদের চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সামনে ওই যে দুটা পয়েন্ট লিখছিলাম, মনে আছে? নাম্বার 1 ছিল গো টুয়ার্ডস রাইট দ্য মোর কোয়ান্টিটি। এখন আমরা তো এই স্টেপটা করলাম। এই স্টেপের মোর কোয়ান্টিটি কি উপরের দিকে না নিচের দিকে বলেন তো? নিচের দিকে। এই স্ল্যাবের মোর কোয়ান্টিটি কি উপরের দিকে না নিচের দিকে, কোনটা? নিচে। নিচের দিকে। তাহলে উপরেরটা বাদ হয়ে যাবে। নিচে কয়টা স্ল্যাব আছে? দুইটা স্যার। দুটা স্ল্যাব। তাহলে একটা হচ্ছে ফ্রম 80 to 99, আর একটা হচ্ছে ফ্রম 100 and above। সেকেন্ড পয়েন্ট কি ছিল? কনসিডার স্টার্ট পয়েন্ট ফর ইচ স্ল্যাব। তাহলে ফার্স্ট স্ল্যাবের স্টার্ট পয়েন্টটা কত আমার এখানে? প্রথম স্ল্যাবের স্টার্ট পয়েন্টটা কত? 80 স্যার। 80. So go ahead. Now put Q equal to 80 instead of 70. And if Q is 80, then what should be the P value? যদি 80 হয় তাহলে P value কি? 17. তাহলে go ahead, do it and tell me the value of the total cost. স্যার এটা আনসারটা কি ফ্র্যাকশনে আসতে পারে? কস্ট তো আসতেই পারে। তো Cost তো fraction- 14,151 14,151 পয়েন্ট আরেকটু একজন করেন তো দেখি। 14,155 আরেকজন করেন। আর কেউ করছেন? আছেন তো প্রায় 26 জন। আমি তো আর কারো থেকে কথা শুনতেছি না। এতক্ষণ লাগলে তো হবে না। 14,151। একটু তো পার্থক্য স্যার আছে। 14,151.88 14,151 এটা কি শিওর? আপনারা সবাই 17 দিয়ে করছেন তো? জি স্যার 80 17 দিয়ে এটাই করেছি। আসছে। 80 এবং 17? জি জি স্যার। স্যার জি স্যার 14,154 হওয়ার কথা। 80 দিয়ে না স্যার সরি 80 কেন বললাম না কিউ কত হবে? আমাদের কিউ আমরা বললাম না এই যে ফার্স্টটা নিতে হবে। জি স্যার স্যার এটাই আমার মিস্টেক। 14,154 পয়েন্ট এক্স্যাক্টলি সামথিং এসেছিল, আমি রাউন্ড 14,154 আপ আসার কথা। করে
রাউন্ড অফ করে 155 রাউন্ড বলেছিলেন আপ না তো, রাউন্ড অফ করবেন। ওটা 0.5 Sorry. এর নিচে থাকলে নিচে, অর্ডার করারও দরকার নাই। আর যদি করেন তাহলে তো রাউন্ড অফ করবেন, আপ না। 0.5 এর নিচে থাকলে Okay, নিচে, 0.5 উপরে। কাজে দেখেন এখানে কিন্তু কোয়ান্টিটি কিন্তু 80 আর প্রাইস 17, খেয়াল রাখবেন। তাই 14,154 আসার কথা, ফাইন। এখন দেখেন আর স্টেপ আছে আমাদের, আর ইয়ে আছে নাকি নাই? আরেকটা স্যার আরেকটা আছে তাহলে স্টার্ট পয়েন্টটা কত? স্যার 100 100 গুড। তাই 100 দিয়ে করে ফেলেন এবার। এখন প্রাইস কত হবে? স্যার 16 16 করে ফেলেন তাহলে। করে আমাকে বলেন। 13,353 দশমিক .92 ওকে, তার মানে কি 54। বাকিদের মিলছে? স্যার 13,353.92 ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখেন, আমরা যদি দেখি এখানে, সরি, 100-র জন্য আমরা পাচ্ছি হচ্ছে কত? 14,968, তাই না? গুড। এরপরে সরি, এটা 70-এর জন্য ছিল, তাই না? 70-এর জন্য। 80-র জন্য কত পাইছি? 13,354। আর 100-র জন্য পেলাম, ও না, 14 জন্য হচ্ছে 14,154 ছিল না? ইয়েস স্যার 14,000 আর এটা ছিল 13,354, তাই না? ইয়েস স্যার জি স্যার। তাহলে এখন আমাদের ইও কি বলে? মিনিমাম কস্ট। এই তিনটার মধ্যে মিনিমাম কোনটা? 100 যেটা আছে। তার মানে কি ইও কিউ কত হবে? এখানে কিন্তু দিস দ্য অনলি থিং যেখানে আপনার ছোটবেলার মতন আলাদা করে উত্তর লিখতে হবে। এখানে ইও কিউ তাহলে কত হবে? 13,354 স্যার এই 13,000 এইখানে এটা লিখলেই ইউ ভুল। কি হবে 100 স্যার। এক্স্যাক্টলি, ইও কিউ কিন্তু কস্ট না। এটা যদি লেখেন দ্যাট ইজ রং, কারণ ইও কিউ ইজ নট কস্ট। ইও কিউ হচ্ছে আমাদের ইউনিট, কোয়ান্টিটি। কাজেই এটা লিখবেন আপনি 100 ইউনিট, আর টোটাল কস্ট ইকুয়াল টু হচ্ছে 13,354। এই হবে আপনার উত্তর। ইও কিউ যদি এটা লেখেন তাহলে কিন্তু ভুল। ইও কিউ ইজ নট ইও কিউ। ইও কিউ হচ্ছে কোয়ান্টিটি, দেখেন কোয়ান্টিটি। ইও কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। ঠিক আছে? কাজে এটা খেয়াল রাখতে হবে আমাকে। কাজে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে কোয়ান্টিটি। কাজে অবশ্যই আপনার দেখবেন যেই কোয়ান্টিটির জন্য আমার কস্টটা মিনিমাম সেটা হচ্ছে ইও কিউ। কাজে ইও কিউ হচ্ছে 100 ইউনিট, আর করেসপন্ডিং টোটাল কস্ট হচ্ছে 13,354। সবাই কি ক্লিয়ার? জি স্যার জি স্যার। জি স্যার জি স্যার। আর একটু প্যাচের দিকে আগাবো? আর একটু ঝামেলার প্যাচও আছে। না স্যার। থাকবে স্যার এই যে দেখেন, এটা দেখেন কি সুন্দর জিনিস আসতেছে, দেখছেন? আর ইকুয়েশন গুলো দেখছেন, আর সুন্দর, তাই না? জি স্যার গুড। লাগাবো নাকি? না না স্যার। স্যার থাক স্যার।